দেরি করবে না, আমরা মানে আমাদের অভিজ্ঞতাটা স্বামীজিকে দেখাতে চাইবে। যাই হোক, কিন্তু মাঝে মধ্যে এটা মনে হতো তিনি আমাকে স্নেহ করেন, এটা মনে হতো। তো স্বামীজি আমাকে দুটো ঘটনা বলেছিলেন, তার মধ্যে একটি ঘটনা, দুটো ঘটনা লিখে দেখাতে বলেছিলেন, আগে লিখে আপনাকে দেখাতে। তার মধ্যে একটি ঘটনা, সেটা পরে সঞ্জীব বোধহয় ওটা লিখেছে কোথাও, সেটা হচ্ছে ঠাকুর সম্ভবত সেটা নকলনাথের কথা, নাকি অন্য কোনো একজন দূষিত পারি, নকলনাথের কথা। নকলনাথীকে ঠাকুরের ইচ্ছে হতো তাকে উদ্ধার করবে। তো তিনি একটা কাগজে একটা মন্ত্র লিখে স্বামীজিকে বললেন যে এই মন্ত্রটা ওকে দিয়ে। তো স্বামীজি এটা লেখার আগে মুখের একটা কথা হয়েছিল, মৌখিক কথার পরে স্বামীজি স্বপ্নে দেখলেন যে মায়ের মাথার ঘরে খাড়া ঝুলছে, তাই তো খাড়া ঝুলছে। স্বামীজি খুব চিন্তিত হলেন, কি ব্যাপার, মায়ের মাথায় খাড়া ঝুলছে। তখন অনেক চিন্তার পর স্বামীজি এই সিদ্ধান্ত দিলেন যে ওকে যদি আমি মন্ত্রটা দিই তাহলে মাতৃহত্যার আমার কর্তব্য। তা উনি ঠাকুরজিকে বললেন যে আমি কালকে এরকম একটা স্বপ্ন দেখলাম, তাতে আমার এই মনে হয়েছে যে আমি যদি ওকে মন্ত্র দিই তবে আমার মাতৃহত্যার দায় হবে। তো ঠাকুর আর কিছু বললেন না, কোনো যে না যে কিংবা এরকম ধরনের কিছু বললেন না। তা তিনি আর দেন, এটি গেল একটি ঘটনা। একটু আমি বলে নিই, আসল ঘটনাটা হচ্ছে একটু হয়ে গেছে, স্মৃতি অন্যরকম হয়ে গেছে। নকলনাথী ছিল ঠাকুরের পার্শ্বদের মধ্যে কেউ একজন, ও বিভিন্ন রকম দুরাচার করে বেড়াতো, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, উল্টোপাল্টা সিগারেট খেতো। তো সকলে আশ্রম থেকে দাঁড়িয়ে দিতে চাইছে, কিন্তু ঠাকুরের কৃপা না ওকে রাখে। এবং মাধব স্বামীজির উপর আদেশ গেল যে ওকে দিতে হতো দীক্ষা। মাধব স্বামীজি কিছুতেই বলতে চাইছে না, অথচ পুরো আদেশ, কিছু করতে পারছে না। ওই তার আগের দিন রাত্রিবেলা ওই স্বপ্নটা দেখলো যে মায়ের মাথার উপর খাড়া ঝুলছে, কিন্তু ঠাকুরকে তখন উনি বলেননি। এবার যখন দীক্ষা দিতে গেলেন তখন কেন ওই স্বপ্নটা দেখছিলেন সেটা এতক্ষণ বুঝতে পারেনি। হঠাৎ স্বামীজির ভেতর থেকে প্রাণায়াম এরকম বলেছেন, কথাটা উনি কত খেয়াল করি, যে প্রাণায়াম হয়ে গিয়ে আমার মুখ থেকে বেরোলো যে ওকে যদি আমি দীক্ষা দিই তাহলে মাতৃভোক্তার মা আমার কাছে হবে বলে স্বামীজি অজ্ঞান হবে। আর দীক্ষা হলো। তখন ঠাকুর বললেন যে যা তারপরের দিন থেকে নকলনাথীকে আর দেখাই যায় না, আশ্রম থেকে ছিল। মানে ও নিজেকে ঠাকুরের নাতি বলে পরিচয় দিয়ে অনেকের কাছে টাকা ফাঁকা তুলতে দুষ্টামি করতো আর কি, আসলে নাতি নয়। এটা একটা ঘটনা। আরেকটা ঘটনা হয়েছে, সেটা হচ্ছে ঠাকুর গঙ্গাসাগরে আছেন এবং দিব্যিতে আছেন, কারো ওখানে প্রবেশ নিষেধ, সকলেরই প্রবেশ নিষেধ। 2-4 জন মাত্র সঙ্গী সাথী রয়েছেন, তার মধ্যে আমার গুরুদেব মহিমানন্দজি আছেন, মাধব স্বামীজি আছেন, এই দুজনের নাম আমার মনে পড়েছে। তো একদিন হঠাৎ করে একদল শিষ্য ঠাকুর তারা হইচই করে গেটে তালা দেওয়া, বড় গেটটা যেটা, তো তারা হইচই করে এসে ভেতরে ঢোকার জন্যে গেটে তোমার দাম করে ওই তালায় মানছে। তো আমার গুরুদেব গেলেন ওখানে, গিয়ে বললেন এখন উনি নিভৃতে আছেন, দেখা করা যাবে না। তো ওরা কিছুতেই শুনবে না, মানবে না। হঠাৎ করে মহিমানন্দজি মত পরিবর্তন হয়ে গেল, তিনি তালা পুত্র বললেন ওদের ঢুকতে দিলেন। এবার মাধব স্বামীজি ঠাকুরের ঘরের কাছে ছিলেন, ঘরেই ছিলেন সম্ভবত। তিনি বললেন তার কাছে কি করে, ওদের কেন ঢুকতে দিলেন? তো এই কথা বলার পরে ওরা তো চলে
তারকা বুঝিয়েছেন, তাই মনে ঢুকতে দিলেন। আমি ঠিক বুঝিনি বলে তারা দেখে ওই কথা বলল। এই দুটো ঘটনা উনি বলেছিলেন। আরও কিছু বলবার কথা ছিল, কিন্তু সেগুলো হয়ে ওঠেনি, হয়ে ওঠেনি। তো এই দুটো ওই মাধব তবমহিমা যে বইটা বেরিয়েছিল, তার মধ্যে মাধব স্বামীজির একটা লেখার জন্য আমাদের মধ্যম গুরুপুত্র রামরতন ব্যানার্জি মহাশয় তিনি মাধব স্বামীজিকে অনুরোধ করেছিলেন যে ওনারা কাকা বলে বলেন যে কাকা আপনি একটা লেখা। তো মাধব স্বামী বললেন আমি তো এখন লিখতে লিখতে পারি না, আর মানে ঠিক আছে আমি তাহলে চিরঞ্জিতাকে পাঠিয়ে দেবো, আপনি বলবেন না চিরঞ্জিতা লিখে। তো ওই দুটো ঘটনাই মাত্র লিখেছিলাম। তার মধ্যে প্রথম ঘটনাটা যেটা, সেটা বললেন এটার মধ্যে অনেক বোঝবার ব্যাপার আছে, না বুঝে এটা লিখবি না। প্রথম ঘটনা যেটা মাকালি মাথার উপর খাড়া চলছে, ওটা একটা অনুভবের দরকার আছে। অনুভব না থাকলে ওই জিনিসটা লিখবে, এটা আমাকে নিষেধ করেছে। তা আমি দিইনি ওইটা তবই মধ্যে ওই কথাটা দিইনি, ওই কথাটা দিই। পরবর্তীকালে সঞ্জীব বোধহয় লিখেছিল কোথাও একটা মানবীয়তা, তো ওর অনুভবে এসেছিল একটা। আর স্বামীজির যেটা, স্বামীজি খুব কম কথা বলতেন, আমি যে কলের মন্তব্য লিখেছি এবং কমন ছিল আমাদের শ্যামনাথ নিত্য 4-5 ঘন্টা না থাকতেন। আমি যখনই গেছি তখনই দেখেছি শ্যামনাথ বিয়ে থেকেই চলে গেছে সেই রাতে পর্যন্ত, এবং এখান থেকে হেঁটে যেতেন। আর দেখতাম কুণালদা অফিস হয়তো বিরোধ একবার ছোটকে সব করে দিতেন, প্রণাম করে যেতেন। তার সাথে সঞ্জীবও যেতেন। মাঝে মধ্যে দেখতাম ছুটির দিনে অভিজিৎ মিত্র মাঝে মধ্যে আর 2-4 জন আসতেন। তবে নিত্য নিয়মিত এই কজনকে দেখতাম, আমি একবার গেছি। আরেকটা ঘটনা বলতেই যখন বলা হলো, সেটা হচ্ছে জন্মান্তর নিয়ে আমাদের তো একটা বিশ্বাস আছে, আমরা অনেক কিছু শুনেছি জন্মান্তর আছে এবং আমরা সেটা বিশ্বাস করি হিন্দুরা। কিন্তু এই জন্মান্তরের ব্যাপারটা বিশ্বাস করে বললেও ভুল বলা হবে, চট করে বিশ্বাস করা মুশকিল। তো একটা ঘটনা এমন ঘটল, তখন আমি স্বাস্থ্য ভবনে চাকরি করি। তো ওই স্বাস্থ্য ভবনে এক ভদ্রলোক অরুণ ব্যানার্জি, তিনি রামকৃষ্ণ মিশন থেকে স্বামী ভূতেশ্বরানন্দজির কাছ থেকে দীক্ষা পেয়েছেন, দীক্ষিত। তার সাথে আমার খুব ভালো হলো, খুব এসে আমার ঘরে বসে আড্ডা চলত, চা খাওয়া হতো, আড্ডা চলত। সেই আড্ডাটা মূলত কথামৃতকে বেশ মূলত, তার সাথে এধারও কিছু কথাবার্তা হতো। তা উনি খুব উন্নত ভক্ত থাকতেন, মানে আমাদের স্তরের। তবে ওনাকে যেটা দেখতাম সেটা হচ্ছে যে প্রতিদিন উনি একবার আসবেন। সেই আস্তে আস্তে একদিন কথা প্রসঙ্গে বললাম, আমি শুনেছিলাম মাধব স্বামী, তখন আমার জানা হয়ে গেছে যে গত জন্মে তিনি রাখাল মহারাজ ছিলেন। এবং এটা আমি উপস্থিত ছিলাম একটা দিন, যেদিনে সৃষ্টিকর্তা কিছু ঘটনার কথা বলতে বলতে বললেন যে একদিন বিদ্যোৎসবে কে একজন বলল যে মাধব স্বামী অনেকদিন ধরে পেটটা গণ্ডগোল করছে। তখন চন্দনদা বিদ্যোৎসবে যেতেন, তিনি বললেন এর নতুন কথা নেই, ওনার তো 150 বছর ধরে পেটটা গণ্ডগোল বলছে, মানে আগের জন্মের কথা বলছেন যখন তিনি রাখাল মহারাজ ছিলেন। তো ওনার তো 150 বছর ধরে পেটে গণ্ডগোল। তা এই কথা বলার পরে সৃষ্টিকর্তাকে বলছিলেন, তখন স্বামীজি মাঝে মধ্যে বেশিরভাগ সময় ভুবনেশ্বরে চলে যেতেন। ভুবনেশ্বরে একটা কুয়ো ছিল, মতকুয়ো ছিল,
সেই কুয়োর জলটা খুব ভালো এবং ওটা শুদ্ধ এবং সেই জল উনি ব্যবহার করতেন। তো এইসব কথা যখন হচ্ছে তখন মানুষ আমি নিজেই বলে এই এখনো ওই কুয়োর জলই ব্যবহার করে। এমনকি যখন পুরীতে থাকে তখন এখান থেকে জল নিয়ে চলে যায়, এই কুয়ো থেকে জল নিয়ে যায় পুরীতে, এবং সেই জলই মাথা সমাধি ব্যবহার করে। পরক্ষে মাথা সমাধি স্বীকার করলেন যে তিনি জন্মান্তরে রাখার মারা ছিল। তাই এইটা জানতাম। এবার অরুণবাবু একটা ঘটনা বললেন যে ওনার জীবনে একবার ধ্যানের মধ্যে রাখার মারা দিলেন, ধ্যানে রাখার মারা দিলেন। তো এসে বললেন, দেখ গত জন্ম আমি তোর গুরু ছিল। তা মানে যারা রামকৃষ্ণ অনুগারী তারা জানেন রাখাল মহারাজের অবস্থানটা কোথায়, স্বামী বিবেকানন্দের অবস্থান কোথায়, এটা সঙ্গে তাদের একবার গুলে খাওয়া আছে। তো উনি ওটাকে আমল দেননি, দেখেছেন। দ্বিতীয় দিন আরেকবার ধ্যানে রাখাল মহারাজ ধ্যানে এসে বললেন, বিশ্বাস কর আমি গত জন্মে তোর গুরু ছিলাম। তখন উনি ওনার দু চারজন ঘোষের সাথে পরিচয় ছিল এবং সেখানে যাতায়াত ছিল। তা তাদেরকে তিনি বললেন ঘটনাটা, এই লোকটা দেখলাম, দ্বিতীয়বারে আবার দেখলাম। তো ওনারা বললেন, হ্যাঁ ঠিকই দেখেছে তিনি, ওনারা স্বীকৃতি দিলেন। কিন্তু আমার কৌতূহলটা ছিল অন্য জায়গায়। সেই ডাক্তার ব্যবস্থা তো মাধুসমিতি হিসেবে আমাদের কাছে আছেন, সুতরাং এখানে ফসলা হয়ে যাবে না, এদিক ওদিক গিয়ে লাভটা কি আছে। তা আমি ওনাকে তখন বললাম, দেখুন আমাদের অখিল ভারত জৈন সম্প্রদায়ে মাধুস্বামী যে আছেন তাকে আমরা রাখার মারা বলে মনে করি এবং জানি। তো আপনি একবার ওনার সাথে যান। তো সেই সময় মাধুস্বামী পুরীতে ছিল। তো এদের একটা পুরীর প্রোগ্রাম হচ্ছে, পুরীতে যাবেন সপরিবারে, সপরিবার বলতে স্ত্রী এবং ছেলে, একটি ছেলে। তো আমি ওনাকে বললাম যে যাচ্ছেন যখন ওখানে মাধুস্বামী যে আছেন আপনি অবশ্যই মাধুস্বামীর সাথে দেখা করবেন এবং বলবেন বলল আচ্ছা। আমাকে উনি অফিসিয়াল যেগুলো অনুযায়ী স্যার করে সম্পাদন করতে। তো গেলেন পুরী, গিয়ে একসময় আমাদের ঘুরে আসা হলো। আমি খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি যে ব্যাপারটা কি, জন্মান্তর ব্যাপারটা এখানে রেখেতে ঘটেছে কি। তো খুব হতাশ হলাম এই কারণে যে উনি এসে বললেন, আমি বললাম কি হলো, কি ঘটনা ঘটলো ওখানে। তখন উনি বললেন যে আমার স্ত্রী শাড়ি পরে যায়নি বলে মাথার সঙ্গে খুব রান্না করলেন, মনটা খারাপ হয়ে গেল। এই হলো তারপর ওইখানে শেষ দিদি চলে এলেন। আমি হাল সাজান, আমি হাল আছে। আমি দেখলাম একদিন দেখা একদিন আমাদের বইয়ের দোকানের সামনে গিয়ে মাধুর স্বামীজি বইয়ের দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। আমি স্বামীজিকে বললাম, স্বামীজি আমার এক কলিগ স্বাস্থ্য ভবনে, তাকে নিয়ে আপনার কাছে একদিন আসবো। বললাম এখন সম্ভবত আমার যে ধারণা এনাদের একটা মানে বলবার একটা আলাদা ক্ষমতা আছে, সব কিছু বুঝতে পারেন, আমি কী করবো কী বলবো সে তো সব বুঝতে পারেন। তো সেই ধারণা থেকে আমি বলছি যে মাউজি উনি হয়তো জানতেন একে নিয়েই আসলো। তো বললেন ঠিক আছে একদিন আয়। উনি তখন বেদ বিদ্যালয়ে থাকতেন, এই মাউনের মঠে থাকতেন। তো আমি আর দেরি না করে সম্ভবত তার পরের দিনই অরুণ ম্যানেজারকে বললাম, চলুন আজকে যাওয়া যাক স্বামীজির কাছে। তো উনি রাজি হয়ে গেলেন, চলে গেলাম। তখন গিয়ে দেখি এই আমাদের শ্রী শ্রী লীলা চিন্তার লেখক শ্রীযুক্ত জনার্দন চট্টোপাধ্যায় মহাশয় এবং তার সাথে আরেকজন, তার কথাটা আমার মনে নেই কে ছিলেন,
দুজন মাধবস্বামীর সাথে কিছু কাজের কথাবার্তা লেখার সম্বন্ধে বলছিলেন, তাদের কথা শেষ হতে এসছে, সেই সময় আমরা কিন্তু বুঝেছি। তো যাই হোক, তো আমি প্রণাম করলাম, প্রণাম করার পরে অরুণ ব্যানার্জি প্রণাম করলেন, প্রণাম করলে করে যেটা কোনো স্থির করা ছিল না, হঠাৎ করে অরুণ ব্যানার্জি মাধবস্বামীকে বললেন, আপনার সাথে আমার একান্তে কিছু কথা আছে। আমি একটু অবাক হয়ে গেলাম, আস্তে আস্তে তো কিছু বলেননি কিছু। যাই হোক, মাধবস্বামী আমাকে বললো, তোমরা একটু দূরে সরে যাও, একান্তে কথা বলবো, দূরে সরে যাবো। কারণ ওনাদের কাজ শেষ হয়ে গেছিল, ওনারা বেরিয়ে চলে গেলেন, জানাতা তারা বেরিয়ে চলে গেলেন। আমি একটু অনেক দূরে সরে গিয়ে দাঁড়িয়ে আছি। তারপর উনি বলে বাবু লো ভয়েসে গলাটা নামিয়ে ওনার কথাগুলো বললেন, কিন্তু মাধবস্বামী অনেকটা উচ্চস্বরে বলে, তুমি ঠিক দেখেছো, তুমি ঠিক দেখেছো। মাধবস্বামী কিন্তু লো ভয়েসে বললেন, তুমি একদম সবাইকে শুনিয়ে বললেন, তুমি ঠিক দেখেছো। মানে শোনাবার জন্য বলেনি, কিন্তু ওনার ভয়েসটা তুমি জিতেছিল, উচ্চতা ছিল, তো তুমি ঠিক দেখেছো। তারপরে অন্যবাবুকে অনেক মাদুর টাদুর করলেন, অনেক ইয়ে করলেন, আকাশ এরকম উদাহরণ দিয়ে ঘষে দিলেন, দুধের মনে রসগোল্লা খাওয়ার জন্য অনেক কিছু করলেন। তারপরে ওই একদিনে তুমি থেকে তুলে নেবে গেলে, এই বাবুটাকে কে এনেছে না, তুই এনেছিস, মানে অন্তর থেকে ভালোবাসা উৎসাহিত হচ্ছে, এই বাবুটাকে কে এনেছে, তুই এনেছিস, আমাকে দেখে বলছে তুই এনেছিস, হ্যাঁ স্বামী আমি এনেছি। তো পাগলটাকে বলে অ্যাড্রেস করছেন। যাই হোক, তা আমি তখন নিশ্চিত হলাম জন্মান্তর আছে, এবং সেটা একটু মানুষের মুখে পেলাম। মাধবস্বামী স্বীকৃতি দিলেন। পরবর্তীকালে অনুভব অনেকবার গিয়েছেন আমার সঙ্গে, এবং আমাকে ছাড়াও কয়েকবার ওখানে গিয়েছেন। এবং আশ্চর্য ব্যাপার যে স্বামীজিকে চলে যাবেন, এটা আমরা না জানলে স্বামীজি জানতেন যে উনি চলে যাবেন, দিনক্ষণ স্থির হয়ে গেছে। আমি জানতাম না, আমি তখন ছেলের বাড়ি যাচ্ছি, তখন ওর দুটো বাপের চার্জে ছিল, মেট্রিকল আর মাথা। তা আমার গুরুদেবী, শ্রী গুরুদেবী, তিনি খুব অসুস্থ ছিলেন সেই সময়, ভালো লাগছিল না। তা আমি চলে যাবো ঠিক করলাম, এখান থেকে এইসব দেখতে ভালো লাগে না। তো সেই সময় স্বামীজির কাছে পরপর দুদিন যাওয়া, স্বামীজি যেদিন যাবেন তার আগের দিন এবং তার আগে। এবার প্রথম দিন যখন এলাম, তখন কখনো যেটা হয় না, সেটা আমার মনের মধ্যে উদয় হলো যে অরুণ ব্যানার্জিকে নিয়ে গেলে কিরম হয়, অনেকদিন তো যাওয়া হয় না। তারপরে অরুণ ব্যানার্জিকে বললাম, আমি স্বামীজির ওখানে যাবো, আপনি যাবেন কি? বললো হ্যাঁ স্যার যাবো। তো ওর বাড়ি চলে গেলাম, অরুণ ব্যানার্জির বাড়ি চলে গেলাম। অরুণ ব্যানার্জিকে নিয়ে মাধবস্বামী আমার মঠে এলাম। মঠে আসার পরে দুজনে বসে আছি। তা সেই দিনে আমি তো কথা বলতাম না, চুপচাপই থাকতাম, অরুণ ব্যানার্জিও কথা বলতাম না। তা হঠাৎ করে স্বামীজি বললেন, চিরঞ্জিত তুই বড্ড কম কথা বলিস। আপনি বলেছেন যে মাধবস্বামী জানেন না আমি কি, মানে কতটা আমি মুখতে পারি আসছি, ওনার সামনে আমি মুখ খুলে যাচ্ছি, কিন্তু গল্প করতে আমার সঙ্গে অলরেডি পারি। যাই হোক, তো সেটা সেদিনকে হলো। তারপরে দিন কী হলো জানি না, হঠাৎ করে রাতে প্রায় 8:30টার সময় বাড়ি থেকে হঠাৎ করে মনে হল যাই একবার মঠে মধ্যে আসবে, এরপরে মাথা ভাঙায় চলে যাব। গেলাম, মাধবস্বামীজি তখন ওইসব টিভির যে রামায়ণ টামান দেখা হয়ে গেছে, গিয়ে প্রণাম করলাম। তো প্রণাম করে বললাম, স্বামীজি কালকে ছেলের ওখানে রওনা দেবো, মাথা ভাঙা। আচ্ছা ঠিক আছে। তো তারপর হঠাৎ একদিন কত হবে 10-15 দিনের মধ্যেই হঠাৎ করে শ্যামতার একটা ফোন, শ্যামতার ফোনে বলছে চিরঞ্জিতটা স্বামীজি চলে যাবে। আমি তো হতো ভাব পাই, আসার সময় সেরকম কোনো লক্ষ্য দেখি,
ফিরে এলাম। তো এইসব ঘটনা অনেক ঘটেছে এবং ওই একবারই আমি যতদূর জানি আমার স্বল্প জ্ঞানে যে মাদার সঙ্গে চট করে দীক্ষা দিতেন না, দীক্ষা দিতে চট করে চাইতেন না, এটা আমার জানা আছে। মানে কতটা সত্যি মিথ্যা সেটা আপনারা আরো ভালো বলতে পারবেন, কিন্তু আমি জানি তিনি চট করে দুর্নাম দীক্ষা দিয়ে দিতেন না। তো সেবার লাস্ট গুলি পূর্ণিমা মাধব স্বামীজি প্রকটকালে সেদিকে দেখছি লাইন দিয়ে সব ওই গুরু মন্দিরে বসে আছে, একতলায় বারান্দায় প্রচুর দীক্ষার্থী। ওরা গুলে বললো প্রায় 60-65 জন, 60-65 জন দীক্ষার্থী একসঙ্গে সেদিনকে বসে আছে, যেটা প্রায় অসম্ভব ব্যাপার মাধব স্বামীজি করতে, কিন্তু সেদিন সেটা ঘটল এবং মাধব স্বামীজি প্রত্যেককে দীক্ষা দিল। সেটাই হ্যাঁ, এবং অত 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 দীক্ষার্থী যেটা মাধব স্বামীজির কাছে একদম মানে আনএক্সপেক্টেড এবং এক্সেপশনাল, একদম এক্সেপশনাল। তো হলো ওইটা হলো, ওইটাই লাস্ট গুরু পূর্ণিমা। এবং ওইদিন আরেকটা অনেক ঘটনা ঘটল, সেটা কি করে ঘটলো জানি না, আমার কারণ ঠিক করা ছিল না। আমি আমার ছেলেকে বলিনি, আমাদের 2 মেয়েকে বলিনি, কিন্তু আমি আর আমার স্ত্রী গেছি কেমন জানি। হঠাৎ দেখি আমার ছেলে তার ইউনিটি চলে এসছে, মেয়েরা তাদের ইউনিটি চলে এসছে, সবাই মিলে মাধব স্বামীজির ঘরে গেলাম। সেদিনকে মাধব স্বামীজি দুটো উপাখ্যান বলেছিলেন, এখন আর মনে নেই অতটা, তবে উপাখ্যানগুলো ভাই সুন্দর, দুটো উপাখ্যানই খুব সুন্দর। আরেকটা জিনিস উনি যেটা করলেন, আমার বড় জামাইকে মাথার চুল ধরে খুব ঝাঁকিয়ে দিল, ভীষণ ঝাঁকিয়ে দিল। কেন করলেন উনি জানেন, বুঝতে পারলাম না। তো এবং আমাদের এই যে পুরো পরিবারটা, আমাদের মধ্যে আমার স্ত্রী, মেয়েরা বিয়ে হয়েছে, অন্য ঘরে চলে গেছে, ঠিকই আছে, কিন্তু সবাই মিলে আমরা স্বামীজি ঘরে সেদিকে বসেছি এবং ওই উপাখ্যান দুটো শুনেছি, খুব সুন্দর উপাখ্যান। তো এই একটা ঘটনা যেটা আগে থেকে আমরা জানতাম না, স্ত্রীও করিনি, ওদের বলিও কিন্তু তোরা আয় মাঠে, কিন্তু ওইভাবে হলো এবং সবই স্বামীজি গিয়েছে। এই স্বামীজিকে মাসের 27 ব্যাপারে কি বলবো, বলার ক্ষমতা নেই, তার চরণে প্রণাম জানাই।